আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিল রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মিরজালি বিশ্ববিদ্যালয় কলেজ। আমাদের আজকের অনলাইন ক্লাসে সাবজেক্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সিলেট বোর্ড 2021-এর অবজেক্টিভ কোশ্চেন। আজকে আমরা সলিউশন করতে যাচ্ছি। তো প্রথমেই আমরা ডিসপ্লেতে শো করলাম সিলেট বোর্ড 2021-এর কোশ্চেন। প্রথম কোশ্চেন হচ্ছে, নিট লাভের অর্থ কে দাবি করতে পারে? নিট লাভের অর্থ দাবি করে মালিক। নিট লাভের অর্থ দাবি করে মালিক। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে আমাদের, ব্যাংক হিসাব প্রধানত কত প্রকার? ব্যাংক হিসাব প্রধানত 3 প্রকার। অবচয় একটি বন্টন প্রক্রিয়া এবং অনগদ ব্যয়। ক্রয় ফেরত র-মেলের ক্রেডিট পাশে দেখানো হয় কেন? ব্যয় হ্রাস করার জন্য। ব্যয় হ্রাস করার জন্য। ক্রেডিট উদ্ধৃত প্রকাশ করতে পারে না। 1 ঘরে নগদান বই, 2 ঘরে নগদান বই, 3 ঘরে নগদান বই, বহু ঘরা নগদান বই। ক্রেডিট উদ্ধৃত প্রকাশ করতে পারে না 1 ঘরা নগদান বই, কারণ নগদ প্রাপ্তির চেয়ে নগদ প্রদান কখনোই বেশি হইতে পারে না। মিরাজ এন্ড সন এর হিসাব রক্ষক দ্বারা তৈরিকৃত র-মিলের পণ্য ক্রয় 50,000 টাকার পরিবর্তে 60,000 টাকা এবং পণ্য বিক্রয় 70,000 টাকার পরিবর্তে 80,000 টাকা লিপিবদ্ধ করার হওয়া থাকা সত্ত্বেও র-মিল মিলে গেল। মিরাজ এন্ড সন্সের এই ভুলটিকে কি ধরনের ভুল বলা হয়? এই ধরনের ভুলরে কি ভুল বলা হয়? পরিপূরক ভুল, বাদ পড়ার ভুল, নীতিগত ভুল, লেখার ভুল। এই ধরনের ভুলকে বলা হয় পরিপূরক ভুল। হিসাব বিজ্ঞানের কোন ধারণার উপর ভিত্তি করে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত হয়? চলমান প্রতিষ্ঠান ধারণার উপর ভিত্তি করে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করা হয়। হিসাব চক্র র-মিল প্রস্তুতকরণকে বলা হয় সংক্ষিপ্তকরণ। সম্পদের অবচয় ব্যয় বৃদ্ধি করে এবং সম্পত্তি হ্রাস করে। ব্যাংক চার্জ 260 টাকা নগদান বইতে ভুলক্রমে 620 টাকা ডেবিট করা হয়েছে। এর ফলে নগদান বই এবং ব্যাংক বিবরণীর উদ্ধৃতির মধ্যে গড় মিলের পরিমাণ হচ্ছে 880 টাকা। 11, একটি ফার্মের বিক্রিত পণ্যের ব্যয় 5,40,000 টাকা। সমাপনী মজুত পণ্য মূল্য 25,000 টাকা। সমাপনী মজুত পণ্যের মূল্য 35,000 টাকা এবং প্রারম্ভিক মজুত পণ্যের মূল্য 25,000 টাকা হলে চলিত বছরের ক্রয়ের পরিমাণ কত? চলতি বছরের ক্রয়ের পরিমাণ হইল 5,50,000 টাকা। কারণ আমরা জানি ক্রয় সমান বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস
প্রারম্ভিক মজুত পণ্য যোগ সমাপনী মজুত পণ্য। তো এখানে আমার ক্রয় হইতেছে 54,000, এইটার সাথে আমরা বাদ দেব, মাইনাস দেব 25,000 এবং যোগ দেব কি 35,000 সমান সমান 5,50,000। আমাদের 12 নম্বর কোশ্চেন, সম্ভাব্য দায় আর্থিক অবস্থা বিবরণীতে বসানো হয় কোন পাশে? দায় পাশে ফুট নোটে। উদ্দীপকটি পড়ে 13 এবং 14 নম্বর প্রশ্নের উত্তর দাও। জালাল ট্রেডার্স সমাপনী মজুত পণ্যের মূল্যায়ন করা হয়েছে 65,000, যার মধ্যে আগুনে বিনষ্ট পণ্য 7,000, 8% বীমা স্বীকৃত এবং 4,000 টাকা মনিহারে উক্ত সমাপনী মজুদের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। জালাল ট্রেডার্সের সমাপনী মজুত পণ্যের প্রকৃত মূল্য কত? জালাল ট্রেডার্সের সমাপনী মজুদের প্রকৃত মূল্য হচ্ছে 5,54,000 টাকা। সমাপনী মজুদের পরিমাণ ছিল 65,000 টাকা। এর মধ্যে থেকে আগুনে বিনষ্ট পণ্য হয়েছে 7,000 মাইনাস এবং 4,000 টাকা হইতেছে গিয়া মনিহার অন্তর্ভুক্ত ছিল। এই মনিহারে বাদ দেওয়ার পর প্রকৃতপক্ষে সমাপনী মজুদ পরিমাণের মূল্য হইল গিয়া 54,000 টাকা। জালাল ট্রেডার্সের আয় বিবরণীতে কি প্রভাব পড়বে? জালাল ট্রেডার্সের আয় বিবরণীতে কি প্রভাব পড়বে? ব্যয় কমবে 2,600 টাকা। ব্যবসার মূলধন হ্রাস পাওয়ার কারণ হচ্ছে, ব্যবসার মূলধন হ্রাস পাওয়ার কারণ হচ্ছে পরিচালন ব্যয় বৃদ্ধি পাওয়া। কোন দলিলের উপর ভিত্তি করে বিক্রয় জাবেদা প্রস্তুত করা হয়? চালান। দুতরফা দাখিলা পদ্ধতিতে প্রথম হিসাব রাখা শুরু হয় কোথায়? দুতরফা দাখিলা পদ্ধতিতে প্রথম হিসাব রাখা শুরু হয় ইটালির ভ্যানিস শহরে। লুকা প্যাসিও ছিলেন একজন গণিত শাস্ত্রবিদ। ব্যাংকের আয়ের প্রধান উৎস কি? ব্যাংকের আয়ের প্রধান উৎস হচ্ছে প্রদত্ত লোনের সুদ। মিস্টার জীবনের দায় ছিল 30,000 টাকা এবং মূলধন ছিল 40,000 টাকা। যদি দায় 10,000 টাকা হ্রাস পায় এবং সম্পত্তি 10,000 টাকা বৃদ্ধি পায়, তখন মূলধন কত? অর্থাৎ দায় থেকে যদি আমরা 10,000 বিয়োগ দিই 20,000 এবং মূলধন যদি বাড়ায় দেয় 50,000, তো দুইটার ডিফারেন্স 20,000 থেকে যদি 50,000 বিয়োগ দেওয়া হয়, তখন আমার এখানে হইতেছে কত? 60,000 টাকা। তো আমরা জানি সম্পত্তি যোগ কত? 20। অ্যান্সার হলো খ। আমরা জানি প্রারম্ভিক সম্পত্তি মাইনাস প্রারম্ভিক দায় বাদ দিলে প্রারম্ভিক মূলধন পাওয়া যায়। ওকে। অনিশ্চিত হিসাব একটি সাময়িক হিসাব। সমাপনী দাখিলা দিতে হয় নামিক হিসাব বন্ধ করার জন্য, হ্যাঁ এটার জন্য দেওয়া হয়। স্থায়ী সম্পত্তি বন্ধ করার জন্য না। উত্তোলন হিসাব বন্ধ করার জন্য হ্যাঁ দেওয়া হয় 1, 3। 1 এবং 3 উত্তর হলো গিয়ে আমার খ। 23 নম্বর উদ্দীপকটি পড়ে 23 এবং 24 নম্বর প্রশ্নের উত্তর দাও। আলম এন্টারপ্রাইজ 1 জুলাই 2018 তারিখে 60,000 টাকার একটি ফটোকপি মেশিন ক্রয় করে 10 বছরের জন্য এবং ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা। সরলরৈখিক পদ্ধতিতে 2018 সালের 31 ডিসেম্বর তারিখের অবচয়ের পরিমাণ ছিল 2,500 টাকা। ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে 2019 সালের 31 ডিসেম্বর তারিখে অবচয়ের পরিমাণ কত? 10,800। স্থায়ী সম্পত্তি অর্জন মূল্যকে কি বলে? স্থায়ী সম্পত্তির অর্জন মূল্যকে মূলধনী ব্যয় বলে।
উদ্দীপকটি পড়ে 26 এবং 27 নম্বর প্রশ্নের উত্তর দাও। কল্যাণী বুটিক্সের 2020 সালের 1 জানুয়ারি তারিখে অনাদায় এবং সন্দেহজনক পাওনা সঞ্চিতি 3,500 টাকা। সারা বছর ধরে প্রাপ্য হিসাব ছিল 1,75,000 টাকা এবং অলিখিত অনাদায় পাওনা ছিল 1,500 টাকা। প্রাপ্য হিসাবের 12% হারে অনাদায় পাওনা সন্দেহজনক ধার্য করতে হবে। অনাদায় পাওনা বাবদ বিশদ আয় বিবরণীতে প্রদর্শিত হবে 30,700 টাকা। উপযুক্ত অনাদায় পাওনা ধার্যের ফলে আর্থিক বিবরণীতে প্রভাব ফেলবে গ 1, 2, 3 কোনটি লেনদেনের তথ্য ভান্ডার বলা হয়ে থাকে? খতিয়ানকে লেনদেনের তথ্য ভান্ডার বলা হয়ে থাকে। আমানতকারী ব্যাংকে জমা টাকার পরিমাণ হ্রাস করে ডেবিট মেমোরেন্ডাম। অতিরিক্ত অবচয় ধার্য করা হলে নিট মুনাফা কমে যায়, হ্যাঁ নিট মুনাফা কমে। মালিকানা সত্ত্ব কমে যায়, হ্যাঁ মালিকানা সত্ত্ব কমে। নিট মুনাফা বেশি দেখান না, এটা নিট মুনাফা বেশি দেখানো হয় না, তার মানে উত্তর 1, 2। উত্তর কি আমার ক। তো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করলাম সিলেট বোর্ড 2021 পর্যায়ক্রমে। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব বরিশাল বোর্ড 2021। তো আমাদের আজকের বোর্ড কোশ্চেন এমসিকিউ কোশ্চেন সলিউশন ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।